গ্রামে গায়েব হচ্ছে একের পর এক মেয়ে। তাদের গায়েব হওয়ার যোগসূত্র গ্রামের পাশের বন। রাত নামলেই জাগে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক। বনের ধারের কাছেও যেতে ভয় পায় তারা। এই ঘটনা কি শুধুই জটিল এক ভৌতিক ব্যাপার, নাকি এর সাথে জড়িয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? মেয়েগুলো কোথায় যাচ্ছে? তারা কি আর ফিরে আসবে? কনস্টেবল কানাকাম কি পারবে এই জটিল রহস্যের সমাধান করতে? দর্শক, চলুন আজকে শুনে আসি রহস্যে ঘেরা টুইস্টে ভরপুর কনস্টেবল কানাকাম সিরিজের এক্সপ্লেনেশন। আমাদের আজকের গল্পটা রিপালে নামের একটা গ্রামকে কেন্দ্র করে। এই গ্রামের পাশেই আছে একটা বন, নাম আদাবিগুট্টা। গ্রামের মানুষ রাত হলে বাইরে বের হতে ভয় পায়। সেই বনের ধারের কাছেও কেউ যায় না কখনো। রাতের বেলা যাবে তো দূরে থাক, কারণ একটা কথা প্রচলিত আছে যে সেই বনে কেউ একবার গেলে, বিশেষত রাতের বেলায় গেলে, সে আর ফিরে আসে না। রিপালের গ্রামে দেখা দিয়েছে নতুন আতঙ্ক, কারণ পরপর দুজন মেয়ে বনের কাছাকাছি গিয়ে নিখোঁজ হয়েছে। এমন আতঙ্কপূর্ণ দিনের মাঝেই ঘটে আরও একটা নতুন ঘটনা, যেই ঘটনাটা গ্রামের মানুষদের মধ্যে তৈরি করে ভয়ের উদ্রেক। এই গ্রামের একজন মেয়ে যার নাম জ্যোতি, সে রোজ রাতে দূরের গ্রামে নিজের কর্মস্থল থেকে ফেরে। গ্রামের কাছে এসে যেখানে বাস থেকে নামে, সেখানে তার ভাই গোবিন্দ তাকে এগিয়ে নেওয়ার জন্য রোজ অপেক্ষা করে। একদিন রাতে জ্যোতি বাস থেকে নামার পর দেখে গোবিন্দ তখনও আসেনি। এটা দেখে বাস কিছুক্ষণ দাঁড়িয়েও থাকে, তাকে একা ছাড়বে না বলে। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন তার ভাই আসে না, তখন জ্যোতি নিজেই বাস কন্ডাক্টরকে বলে আর অপেক্ষা না করতে, কারণ বাসের অন্যান্য যাত্রীদের তার কারণে দেরি হচ্ছে। বাসের কন্ডাক্টর তখন জ্যোতিকে আদাবিগুট্টা বনের পাশ দিয়ে না গিয়ে ঘুরে যেতে বলে। জ্যোতি আরেকটা পথ ধরে গ্রামের দিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর দুজন মাতাল লোক তার পিছু নিলে সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে দৌড়াতে শুরু করলে সেই মাতাল দুটো তার পিছে দৌড়াতে থাকে। এক পর্যায়ে মাতালগুলোর হাত থেকে বাঁচার জন্য জ্যোতি ভুলবশত আদাবিগুট্টা বনে ঢুকে যায়। তাকে সেই ভয়ানক বনে যেতে দেখে মাতাল দুটো আর সেদিকে পা বাড়ায় না, প্রাণের ভয়ে সেখান থেকে চলে আসে। এদিকে বাস কিছু দূর যাওয়ার পর কন্ডাক্টর দেখে গোবিন্দ একটা জায়গায় দাঁড়িয়ে নিজের স্কুটি ঠিক করছে। আসলে স্কুটি নষ্ট হওয়ার কারণে সে টাইম মতো জ্যোতিকে আনতে যেতে পারেনি। বাস কন্ডাক্টর তাকে জানায় জ্যোতি যে পথ ধরে গেছে সেই পথের কথা। এটা শুনে জ্যোতির ভাই দ্রুত সেদিকে যেতে থাকে, কিন্তু পুরো রাস্তা খুঁজেও নিজের বোনকে সে আর পায় না। পরে থানায় মিসিং ডায়েরি করেও কোনো লাভ হয় না। বিগত মিসিং কেসগুলোর মতো তার বোনের কেসটাও ফাইলে পড়ে থাকে। পুলিশের সেদিকে ভ্রুক্ষেপও নেই। সে বারবার গিয়ে পুলিশকে তার বোনকে খুঁজে বের করার অনুরোধ করলে পুলিশ উল্টা তার উপর বিরক্ত হয়। তার বোনের মিসিং পোস্টার রাস্তার ধারে, দেয়ালে দেয়ালে, গাছে গাছে নষ্ট হতে থাকে অন্য মেয়েগুলোর মিসিং পোস্টারগুলোর মতোই। একের পর এক তিনজন মেয়ে নিখোঁজ হওয়ার পরেও পুলিশের টনক নড়ে না। আদাবিগুট্টা বনে যাওয়ার গেটের সামনে রাতে বসে পাহারা দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব তারা পালন করে না। এতেও নানা সমস্যা। কোনো কনস্টেবলই বনের ধারে নাইট ডিউটিতে যেতে চায় না। এদিকে গ্রামের মানুষের সময়ও কাটতে থাকে আতঙ্কে। বনের দিকে যাওয়া বন্ধ করে দেয় একেবারেই। যাই হোক, রিপালে গ্রামের একমাত্র লেডি কনস্টেবল কানাকাম মহালক্ষ্মী। কানাকাম এই গ্রামের কেউ না। কনস্টেবল পদের মহিলা কোঠায় সে এখানে এসে জয়েন করেছে। তার মা নেই। সৎ মা একজন মাতালের সাথে বিয়ে ঠিক করায় বাবার পরামর্শে সে এখানে এসেছে। এই থানার সবাই ছেলে পুলিশ অফিসার ও কনস্টেবল হওয়ায় এখানে তাকে কেউই পছন্দ করে না। একমাত্র হেড কনস্টেবল সাম্বা শিবারাও তাকে পরম যত্নে আগলে রেখেছে। কানাকাম এখানে তার বাসার পাশেই একটা বাসা নিয়ে থাকে। শিবা এবং তার স্ত্রী কানাকামকে নিজের মেয়ের মতোই দেখে। কনস্টেবল হলেও কানাকাম অনেক ভীত। সামান্য টিকটিকি দেখেও সে ভয় পায়। এদিকে তাকে কোনো কেসও দেয় না এসআই সদাশিবম। মূলত সবার অবহেলা আর বাজে ব্যবহারের মাঝেই সে টিকে আছে পুলিশ স্টেশনে। এই এলাকায় তার একমাত্র বান্ধবী হলো চন্দ্রিকা। চন্দ্রিকাও এখানকার স্থানীয় বাসিন্দা না। চন্দ্রিকা আর কানাকামের পরিচয় বেশ অল্প কদিনের, কিন্তু এই অল্প দিনের মাঝেই তাদের বন্ধুত্ব অনেক গাঢ় হয়ে উঠেছে। যাই হোক, গ্রামের মধ্যে আদাবিগুট্টা বন নিয়ে এমন আতঙ্ক দূর করতে আর অশুভ শক্তিকে তাড়াতে দেবীর মেলা বসেছে। মেলার আয়োজন করেছে গ্রামের প্রেসিডেন্ট প্রকাশ রাও। নতুন একটা নিয়মও প্রবর্তিত হয়েছে গ্রামে, যে কোনো মেয়ে রাত 8টার পর বাইরে থাকতে পারবে না। মেলাতে পূজার পাশাপাশি মেডিকেল ক্যাম্পও বসেছে, যেখানে গ্রামের মানুষদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই মেলাতেই নাচের দলের সাথে অংশ নেবে চন্দ্রিকা। সে একজন ড্যান্সার। আর এদিকে মেলায় আসা মহিলাদের নিয়ন্ত্রণ করতে সেখানে ডিউটি পড়ে কানাকামেরও। সেখানেই কানাকামের রামবাবু নামের একজন লোকের সাথে ঝামেলা হয়। রামবাবু মেলায় আসা মহিলাদের বিরক্ত করছিল
আর এদিকে নাচের প্রোগ্রামের সময় নাচের দলের লিডার বাবজির সাথে চন্দ্রিকার ঝামেলা হয়। বাবজি নাচার সময়ে চন্দ্রিকার গায়ের উপর এসে পড়েছিল, তাই চন্দ্রিকা রেগে গিয়ে বাবজিকে একটা চড় দেয়। সেখানে কানাকাম উপস্থিত ছিল। পরে গ্রামের প্রেসিডেন্ট প্রকাশ রাও এসে সেই ঝামেলা তখন মিটমাট করে ফেলে, কিন্তু চন্দ্রিকা আর নাচে অংশ নেয় না। এদিকে চন্দ্রিকার মাও মেলা এসেছিল। সে চন্দ্রিকাকে নিয়ে বাড়ি ফিরতে চাইলে কানাকাম বলে তার ডিউটি শেষ হলে দুজনে একসাথে ফিরবে। ডিউটি শেষে দুজন একসাথে ফেরার আগে একটা জায়গায় ঘুরতে যায়। পরের দিন চন্দ্রিকার জন্মদিন ছিল, কিন্তু রাত 8টার পরে বের হওয়া মানা বলে কানাকাম তার জন্মদিন আগেই সেলিব্রেট করতে চাচ্ছিল। সে আর চন্দ্রিকা মিলে একটা জায়গায় অনেকক্ষণ বসে গল্প করে, ড্রিঙ্ক করে। এরপর বাইক চালিয়ে ফেরার পথে হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হয়। আর এখান থেকে শুরু হয় আমাদের ভিতু কনস্টেবল কানাকামের জীবনের নতুন জার্নি। যাই হোক, অ্যাক্সিডেন্ট হওয়ার পর কানাকাম আর চন্দ্রিকা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যায়। কানাকাম মোটামুটি আহত হলেও চন্দ্রিকা সুস্থ ছিল। কানাকামকে ডাক্তার হাসপাতালে অ্যাডমিট করে নেয়, আর চন্দ্রিকা একজন মেয়ে নার্সের সাথেই বাড়ি ফিরে যায়। পরদিন সকালে কানাকাম যখন অফিসে আসে তখন তাকে হেড কনস্টেবল মেলার ডিউটির দায়িত্ব দেয়। সে যখন বের হয়ে যাবে ডিউটির উদ্দেশ্যে তখন দেখে ভাসুদা স্টেশনে আসছে। সেই স্টেশনে এসে পুলিশের কাছে বলে চন্দ্রিকা গত রাতে বাড়ি ফিরেনি। তখন সমস্ত সন্দেহ আসে কানাকামের ওপরে, কারণ চন্দ্রিকাকে শেষবার তার সাথেই দেখা গেছে। এসআই সদাশিবম তাকে জিজ্ঞাসা করে গত রাতে কি হয়েছিল। তখন সে তাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। সদাশিবম তাকে জিজ্ঞাসা করে এত অল্প সময়ের ভেতরে কিভাবে চন্দ্রিকার সাথে এত ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কানাকাম জানায় সে যেদিন প্রথম এখানে আসে তখন সে রাস্তা হারিয়ে ফেলেছিল। সেখানেই প্রথম চন্দ্রিকা তাকে হেল্প করে আর তাদের পরিচয় হয়। এই পরিচিতির পর ধীরে ধীরে দেখা হতে হতে সম্পর্ক একাই ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এরপর ডাকা হয় সেই নার্স নির্মলাকে, যার সাথে চন্দ্রিকা বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিল হাসপাতাল থেকে। নির্মলা জানায় ফেরার পথে তার প্রেমিক রাস্তায় অপেক্ষা করছিল তার জন্য। এই কারণে সে তার প্রেমিকের সাথে সেখানে থেকে যায়, আর চন্দ্রিকা সেখান থেকে একাই বাড়ির দিকে যাচ্ছিল। তাহলে চন্দ্রিকা কোথায় গিয়েছে, কি হয়েছে? মেয়েদের মিসিং ফাইলে যুক্ত হয়ে যায় আরও একটা নাম, চন্দ্রিকা। কানাকাম চন্দ্রিকাকে খুঁজতে বের হতে চায়, কিন্তু সদাশিবম তাকে সেই দায়িত্ব দেয় না, কারণ সে নিজেই এই কেসের একজন সাসপেক্ট। হঠাৎ কানাকামের মেলার ঘটনাটা মনে পড়ে যায়। সে সদাশিবমকে বলে গতকাল নাচের প্রোগ্রামে চন্দ্রিকার সাথে বাবজির ঝামেলা হয়েছিল। হতে পারে চন্দ্রিকার মিসিংয়ের পেছনে বাবজির হাত আছে। সব শুনে সদাশিবম কয়েকজন কনস্টেবলকে জানায় বাবজিকে ধরে আনতে। এদিকে সদাশিবমের কাছে একটা কল আসায় সে চলে যায় আর হেড কনস্টেবলকে বলে যায় কানাকামকে ডিউটিতে বের হতে না দিতে। আসলে নদীর ধারে একটা ডেড বডি পাওয়া গেছে, কিন্তু যে লোক সদাশিবমকে কল দিয়ে ইমার্জেন্সি আসতে বলেছে সে এই কথা তাকে ফোনে জানায়নি। তাই সদাশিবম যখন এসে দেখে এই কেস, তখন সে স্টেশনে কল করে হেড কনস্টেবলকে বলে কাউকে দিয়ে পঞ্চনামা অর্থাৎ কেস ফাইল করা লগবুক পাঠাতে। স্টেশনে কানাকাম বাদে আর কোনো কনস্টেবল না থাকায় তার কাছেই ফাইলটা পাঠিয়ে দেয় হেড কনস্টেবল। কানাকাম সেখানে গিয়ে দেখে নদীর ধারে পাওয়া লাশটা আর কারণ না, বরং বাবজির। বাবজি যদি মরে গিয়ে থাকে তাহলে চন্দ্রিকা তার কাছে নেই। তবে চন্দ্রিকা কোথায়? রহস্য হয়ে ওঠে আরও জটিল। চন্দ্রিকার বাবা বিজয় একজন পাওয়ারফুল মানুষ। মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে সে স্টেশনে আসে। কমিশনারকে দিয়ে সদাশিবমকে কল করায়। কমিশনার তাকে বলে দ্রুত চন্দ্রিকাকে খুঁজে বের করতে। চন্দ্রিকার বাবা তাকে 24 ঘন্টা সময় দিয়ে থানা থেকে চলে যায়। এদিকে উপর থেকে চাপ আসায় এসআই সদাশিবমের টনক নড়ে। সে কনস্টেবলদেরকে বলে সংবাদপত্র, মিডিয়া, টিভি সবখানে নিখোঁজ সংবাদ প্রচার করতে। এদিকে কমিশনার তাকে বলেছে মিসিং মেয়েদের ফাইল নিয়ে তার সাথে হায়দ্রাবাদে এসে দেখা করতে। সে ফাইলগুলো নিয়ে হায়দ্রাবাদ যাওয়ার আগে হেড কনস্টেবল তার কাছে যায়, রিকোয়েস্ট করে বাবজির কেসটা কানাকামকে দিতে, কারণ তাকে কোনো কেসই দেওয়া হয় না। কিন্তু সদাশিবম আর অন্যান্য কনস্টেবলের বিদ্বেষ ছিল কানাকামের প্রতি, কারণ সে একজন নারী। তাই সে বাবজির কেস কানাকামকে না দিয়ে সাত্তিবাবুকে দেয়। আসলে যখন লেডি কোঠায় একজন কনস্টেবলের পোস্ট খালি হয়েছিল তখন সাত্তিবাবু এসআই সদাশিবমকে রিকোয়েস্ট করেছিল সেই পদে তার শালাকে চাকরি দিতে। সদাশিবম রাজিও হয়েছিল, কারণ তারা ভেবেছিল এমন একটা জায়গায় লেডি কনস্টেবল পোস্টের জন্য কোনো মেয়ে হয়তো আসবে না। তাই কানাকাম সেই পদে এসে জয়েন করায় সাত্তিবাবুর কানাকামের ওপর আলাদা একটা ক্ষোভ ছিল। এদিকে বাবজির মৃত্যুর কারণে রিপালের গ্রামের নাচের দল আর মেলায় পারফর্ম করছিল না। সে কারণে গ্রামের প্রেসিডেন্ট প্রকাশ রাও পাশের গ্রাম থেকে নাচের দল আনিয়েছে।
যে কারণে বাবজির দলের লোক অর্থাৎ তার বন্ধুদের প্রেসিডেন্টের প্রতি একটা ক্ষোভের সৃষ্টি হয়। মেলায় কানাকাম ডিউটিতে গেলে তাকে বাবজির এক বন্ধু সুরেশ জানায় বাবজি আসলে চন্দ্রিকাকে পছন্দ করত। সেদিন মেলায় বাবজির সাথে চন্দ্রিকার যে ঝামেলা হয়েছে সেটার দায়ভার মূলত তার। যেদিন ঝামেলা হয়েছে সেদিন রাতে সে আর বাবজি একসাথে মদ খেয়েছিল। মাতাল অবস্থাতেই সে চন্দ্রিকাকে সরি বলতে আর প্রপোজ করতে চন্দ্রিকার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। তার পরদিনই নদীতে তার লাশ মেলে। এরপর সে কানাকামকে বলে তদন্তে সে যদি কোনো কাজে আসে তাহলে সে অবশ্যই হেল্প করবে। প্রেসিডেন্টকে দেখে কানাকাম মিসিং কেসগুলো নিয়ে তার সাথে কথা বলতে চায়। প্রেসিডেন্ট তাকে সরাসরি বলে দেয় তার এখানে কিছুই করার নেই, গ্রামের মানুষদের মঙ্গল কামনায় সে মেলা বসিয়েছে, এটাই অনেক। সে কানাকামকে তো হেল্প করেই না, বরং তাকে অপমান করে। সাত্তিবাবুকেও মিথ্যা করে জানায় যে কানাকাম তার কেস নিয়ে ঘাটাঘাটি করছে, যার ফলে কানাকামের ওপর সাত্তিবাবুর ক্ষোভ আরও বেড়ে যায়। তাই সেদিন যখন ডিউটি শেষে সে স্টেশনে ফেরে তখন সাত্তিবাবুর সাথে তার ঝামেলা হয়। পানিশমেন্ট স্বরূপ হেড কনস্টেবল শিবা কানাকামকে আদাবি গুট্টা বনের পাশে নাইট ডিউটি দেয়। রহস্য হতে থাকে আরও জটিল। এরপর সেদিন রাতে আদাবি গুট্টা বনে প্রবেশের গেটে যখন কানাকাম পাহারা দিতে আসে তখন তাকে হেল্প করতে আসে হেড কনস্টেবলও। আসলে সে কানাকামকে একা ছাড়তে চায়নি এই ভয়ানক বনে, তাই এসেছে। সে কানাকামকে নিজের মেয়ের মতোই স্নেহ করে। হেড কনস্টেবল শিবা কানাকামকে ডিউটি করতে বলে সেখানকার একটা মাচানে ঘুমিয়ে পড়ে। কানাকামও ডিউটি করতে করতে রাত গভীর হলে সে একটা গাছ দিয়ে বানানো গেটের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে শিবার হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখে কানাকাম সেখানে নেই, আর আদাবি গুট্টার গেটও খোলা। সে দ্রুত আলো নিয়ে সেদিকে যায়। গিয়ে দেখে কানাকাম আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কানাকামকে লক্ষ্য করে সে নিজেও উপরে তাকিয়ে হকচকিয়ে যায়। তাদের ওপর দিয়ে অনেকগুলো কাক চক্রাকারে ঘুরছে। কানাকাম যখন ছোট তখন তার মা মারা যায়। তার মায়ের পিণ্ড দিতে গিয়ে যখন দেখে একটা কাক এসে সেই খাবার খাচ্ছে তখন সে তার বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। কানাকামের বাবা তাকে বলে তার মা কাক হয়ে খেতে এসেছে। তখন থেকে কানাকামের কাকের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। সে কাক নিয়ে পড়াশোনা করে, কাককে খাবার খাওয়ায়। এ কারণে কাকের বিষয়ে তার ধারণা অনেক। তাই আদাবি গুট্টা যখন মাথার ওপর সে কাক ঘুরতে দেখে তখন সে ভাবে কিছু একটা নিশানা। সে হেড কনস্টেবল শিবাকে বলে সবগুলো মেয়েই হারিয়েছে এই আদাবি গুট্টায়, তাই তাদের কি হয়েছে সেটা জানতে আমাদের বনের ভেতরে যেতে হবে। শিবা প্রথমে যেতে না চাইলেও কানাকামের জোরাজুরিতে রাজি হয়। তখন তারা দুজন বনের ভেতরে যেতে থাকে। হঠাৎ দেখে একটা গাছের নিচে অনেক কাকের বাসা পড়ে আছে। ঝড় ছাড়া এত কাকের বাসা কিভাবে নিচে পড়ল? কানাকাম সন্দেহ করে এটা কোনো তান্ত্রিকের কাজ, যে কিনা কালো জাদু করে। কারণ কাকের বাসায় লুকানো আছে সঞ্জীবনী গাছের ডাল, যেটা কিনা কালো জাদু করতে ব্যবহার করা হয়। সে এটা শিবাকেও জানায়। এরপর আরও এগিয়ে যেতে থাকলে হঠাৎ একটা শূকর দৌড়ে আসে। কানাকাম ভয়ে ছিটকে পড়ে যায়। তার হাতে একটা কাঁচ বিঁধে যায়। সে খেয়াল করে দেখে সেখানে একটা ঘড়ি পড়ে আছে, যে ঘড়ির কাঁচই তার হাতে বিঁধেছে। সে ঘড়িটা চিনতে পারে। সেদিন মেলাতে যে লোকটা মেয়েদের উত্ত্যক্ত করছিল ঘড়িটা সেই লোকের, অর্থাৎ রামবাবুর। কিন্তু রামবাবু এই বনে কি করতে এসেছিল, যে বনে কিনা সবাই আসতেই ভয় পায়? প্রশ্নটা জোরালো হয়ে ওঠে। সন্দেহ গিয়ে পড়ে রামবাবুর ওপর। পরদিন পুলিশ রামবাবুকে থানায় ধরে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ মার খাবার পর সে মুখ খোলে। আসলে সেদিন মেলা শেষে রাতে সে গিয়েছিল মদ খেতে। হঠাৎ সেখানে একজন আসে, এসে তাকে বলে একটা শূকর ধরে দিতে। গভর্নমেন্টের কিছু লোক এসেছে এখানে কাজ করতে, তারা খেতে যাচ্ছে। আসলে বনে শূকর ধরাটা নিষিদ্ধ, তাই তাকে দিয়ে বেআইনিভাবে ধরাতে যাচ্ছে। সে প্রথমে রাজি না হলেও পরে টাকার লোভে রাজি হয়ে যায়, আর রাতেই বের হয়ে যায় শূকর শিকার করতে। শূকর শিকার করতে গিয়েই অজান্তেই তার ঘড়িটা পড়ে যায়। একটা শূকরের পেছনে দৌড়াতে দৌড়াতে সে খেয়াল না করেই একটা জলাশয় পেরিয়ে আদাবি গুট্টা বনের ভেতরে ঢুকে যায়, যে জলাশয়টা দিনের বেলাতেও কেউ কখনো পার হয় না। সেখানে সে পেছন দিক থেকে এক তান্ত্রিককে দেখেছে বলে জানায়, যে কিনা বসে তন্ত্রমন্ত্র করছিল। কিন্তু ভয় পেয়ে সে সেখান থেকে চলে আসে। কানাকাম রামবাবুকে জিজ্ঞাসা করে সেই লোককে সে দেখেছে কিনা। রামবাবু জানায় সেই লোকটাকে সামনাসামনি দেখেনি, কিন্তু তার পিছন দিক থেকে দেখেছে। তার পিঠে একটা ত্রিশূলের ট্যাটু করা আছে। তখন কানাকামের সন্দেহ হয় গ্রামের কেউ কালো জাদু করার জন্য মেয়েদেরকে গায়েব করছে।
কিন্তু সবাই তার কথা উড়িয়ে দেয়। কানাকাম মন খারাপ করে সেখান থেকে চলে আসে, এসে বসে সেই জায়গাটাতে যেখানে সে চন্দ্রিকার সাথে বসতো, গল্প করত। বসে বসে সে যখন চন্দ্রিকার কথা ভাবছিল তখন হেড কনস্টেবল শিবা সেখানে আসে। কথা বলতে বলতে কানাকাম তাকে তার সন্দেহের কথা জানায়। কানাকাম বলে পূর্ণিমার রাতেই শুধু মেয়েরা গায়েব হচ্ছে, এর পেছনে নিশ্চয়ই যোগসূত্র আছে, আর কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। কিন্তু শিবা বলে যেদিন চন্দ্রিকা গায়েব হয়েছে সেদিন পূর্ণিমা ছিল না, এছাড়া রামবাবু সেই তান্ত্রিককে সেদিন রাতেই দেখেছে। রহস্য উন্মোচন হতে গিয়ে যেন আরো জট পাকিয়ে যাচ্ছে। পরপর 3 জন মেয়ে পূর্ণিমা রাতে নিখোঁজ হলেও চন্দ্রিকা কেন অন্য দিন হলো? আর সেই ত্রিশূলের ট্যাটু করা লোকটাই বা কে? যেই হোক তাকে থামাতে হবে পরের পূর্ণিমার আগেই, আর সেটা মাত্র 4 দিন পরেই। শিবা আর চন্দ্রিকা সিদ্ধান্ত নেয় ত্রিশূলের ট্যাটু করা লোকটাকে খুঁজে বের করবে, যে করেই হোক আর কোনো মেয়েকে নিখোঁজ হতে দেয়া যাবে না। দুজনে নেমে পড়ে রহস্য সমাধানের আশায়। তাদেরকে চন্দ্রিকা আর বাকি মেয়েদেরকে খুঁজে বের করতে হবে। বাবজির ফ্রেন্ড সুরেশ ত্রিশূলের ট্যাটুধারী লোককে খুঁজে বের করতে কানাকামকে হেল্প করতে থাকে। তারা দুজন গ্রামে খোঁজ নিতে থাকে কারোর শরীরে ত্রিশূলের ট্যাটু আছে কিনা জানতে। হঠাৎ সুরেশ কানাকামকে বলে তাদের গ্রামে একজন মেয়ে আছে প্রভাবতী, বেশি দিন হয়নি বিয়ে হয়েছে তার স্বামী রাজেশ তার বাড়িতেই থাকে। সুরেশের বন্ধুদের সাথে মাঝে মাঝে গোসল করতে যায়। সুরেশ তার বন্ধুদের কাছে শুনেছে রাজেশের শরীরে বেশ কয়েকটা ট্যাটু আছে, হতে পারে ত্রিশূলের ট্যাটু রাজেশের শরীরে আছে। সে কারণে কানাকামকে নিয়ে সুরেশ তার বন্ধুদের কাছে যায়, যেখানে কিনা তারা নদীতে গোসল করছিল। গিয়ে শোনে যে রাজেশ আগেই চলে গেছে, রাতে তার কাজ আছে বলে। কানাকামের সন্দেহ গিয়ে বর্তায় রাজেশের ওপরে। রাতের বেলা সে রাজেশের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। হঠাৎ দেখে রাজেশ বাড়ির বাইরে বের হয়ে আসছে। সে রাজেশের পিছু নেয়, কিন্তু ঘটনা আসলে ভিন্ন কিছু। আসলে রাজেশ পরকীয়ার উদ্দেশ্যেই মূলত বের হয়েছে রাতে, সে মেয়েদের মিসিং কেসে জড়িত না। এই ঘটনা দেখে কানাকাম রাজেশের স্ত্রী প্রভাবতীকে বলে দেয়, আর প্রভাবতী রাজেশকে ডিভোর্স দেয়। প্রভাবতী সত্যিবাবুর আত্মীয় ছিল, যে কারণে এই ঘটনায় সে কানাকামের ওপরে ক্ষেপে যায় আর তাকে স্টেশনের সবার সামনে অপমান করে। কানাকাম স্টেশন থেকে বের হয়ে মেলায় যায় ডিউটিতে। সেদিন মেলার শেষ দিন, কিছু লোক খালি গায়ে পুজো করছিল। কানাকাম তাদের মধ্যেই ত্রিশূলের ট্যাটু কারো আছে কিনা খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে যায় একটা ঘটনা। যেদিন চন্দ্রিকা নিখোঁজ হয়েছে সেদিন হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার সময়ে কানাকামের হাতে ধাক্কা লেগে একটা ফাইল নিচে পড়ে গিয়েছিল। সেখানে সে একটা ছবি দেখেছিল পিঠে ত্রিশূল আছে এমন লোকের। তার মনে হয় সেই ফাইলের সাথে ঘাতকের কোনো যোগসূত্র আছে, হয়তো সে রহস্য সমাধানের শেষ প্রান্তে। যাই হোক, সে হাসপাতালে যায় সেই ফাইল খুঁজতে। গিয়ে দেখে সেখানে ডাক্তার নেই। নার্স নির্মলাকে সেই ফাইলটার কথা সে জিজ্ঞাসা করে। জানতে পারে ডাক্তারের সাথে কথা বলে হনুমন্ত রাও নামের আরেকজন ডাক্তার নিয়ে গেছে। হনুমন্ত রাও এই গ্রামেরই ছেলে, সে একজন ডাক্তার। মেলাতে সেই মেডিকেল ক্যাম্প করেছিল। কানাকামার হেড কনস্টেবল হনুমন্তের বাড়ি গিয়ে শোনে হনুমন্ত কিছুক্ষণ আগেই ভাইজ্যাক যাওয়ার উদ্দেশ্যে রেলওয়ে স্টেশনের দিকে গেছে। স্টেশনে গিয়ে তারা শোনে ট্রেন কিছুক্ষণ আগেই ছেড়ে দিয়েছে। তাহলে হনুমন্ত রাওকে ধরবে কিভাবে? এই কেসের একটা বিশাল সত্যি হয়তো লুকিয়ে আছে সেই ফাইলটাতে। তখন কানাকাম হেড কনস্টেবলকে ভাইজ্যাক যাওয়ার কথা বলে, কিন্তু ছুটি পাবে কিভাবে? যদিও এসআই হায়দ্রাবাদ গেছে, তবু সে যদি শোনে কানাকাম এই কেসের তদন্ত করছে তবে সে রেগে যাবে। তাহলে কিভাবে কি করবে? তখন তারা একটা প্ল্যান করে। হেড কনস্টেবল যখন থানায় থাকবে তখন সত্যিবাবুর সামনে কানাকাম তার কাছে যাবে আর গিয়ে বলবে তার বাবা অসুস্থ, তাই ছুটি প্রয়োজন। তারপর ছুটি নিয়ে ভাইজ্যাক যাবে। যে সিদ্ধান্ত সেই কাজ। কানাকাম এই প্ল্যানের মাধ্যমে ছুটি নিয়ে ভাইজ্যাক যায় হনুমন্ত রাওয়ের সাথে দেখা করতে। গিয়ে তাকে জানায় সে একটা ফাইল দেখেছিল রিপালে হাসপাতালে। সেটার মাঝে একটা ছবি আছে ত্রিশূলের ট্যাটুওয়ালা এক লোকের। মেয়েদের মিসিং কেসের সাথে এই ট্যাটুধারী লোকের কানেকশন আছে। সে শুনেছে ফাইলটা হনুমন্ত রাও নিয়ে এসেছে, সেই ফাইলটা তার দরকার। হনুমন্ত রাও তাকে বলে এই ফাইলটা তার একজন রোগীর, যার নাম বিক্রম সিং। এরপর সে ফাইলটা খুঁজে এনে তাকে দেয় আর জানায় বিক্রম সিং এক্স মিলিটারি অফিসার, খুব স্ট্রিক্ট একটা লোক। তার কাছ থেকে তদন্তে হেল্প পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া সে থাকেও দিল্লিতে। হনুমন্ত রাওয়ের কাছে ফাইলটা চাইলে সে দিতে অস্বীকার করে। সে জানায় বিক্রম সিং ক্যান্সারের রোগী, তাকে স্টাডি করার জন্য এই ফাইলটা খুব জরুরি। কিন্তু কানাকাম সেখান থেকে আসার সময় বিক্রম সিং এর ঠিকানা নিয়ে আসে। পুরো কেসটা কানাকামের জন্য আরো বেশি ঘোলাটে হয়ে যায়। সে কেসটা হ্যান্ডেল করছে গোপনে, শুধুমাত্র সে আর হেড কনস্টেবলই এই ব্যাপারটা জানে। তাই যখন কানাকাম তাকে জানায় দিল্লি যাওয়ার কথা, তখন সে জিজ্ঞাসা করে
আমাদের গ্রামের মিসিং গার্ল কেসের সাথে দিল্লিতে বসা একজনের সম্পর্ক কি? কানাকাম উত্তর দেয় সে ত্রিশূলের ট্যাটুওয়ালা লোক দিল্লিতেই থাকে। তারপর নিজে দিল্লিতে গিয়ে খোঁজ নেওয়ার ব্যাপারটা জানায়, কিন্তু দিল্লি যেতে হলে যে টাকার প্রয়োজন হবে সেই টাকা কানাকাম কোথায় পাবে? ছোটবেলায় মায়ের দেওয়া একজোড়া কানের দুল সে এই কারণে বিক্রি করে দেয়। চন্দ্রিকা তাকে যে কেয়ার করত তার মাঝে সে তার মাকে দেখতে পেত, তাই চন্দ্রিকাকে খুঁজে বের করতে মায়ের দেয়া এই স্মৃতিটা বিক্রি করতেও সে দ্বিধা করেনি। এদিকে তার মিথ্যা কথা বলে ভাইজ্যাক যাওয়া এবং শেষমেশ দিল্লি যাওয়ার কথাটা এসআই সদাশিবম জেনে ফেলে। হনুমন্ত রয়ের বাবার কাছ থেকে কথাটা জানতে পেরেছে সাত্তিবাবু, সেই সদাশিবমকে কথাটা জানিয়েছে। সদাশিবম এটা নিয়ে হেড কনস্টেবলকে কল করে এবং বেশ কড়া কড়া কথাও শোনায়। এরপর তাকে বলে দায়িত্বে অবহেলা করার দায়ে কানাকামের বিরুদ্ধে সাসপেনশন লেটার লিখতে। কানাকামের চাকরি চলে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়। কানাকাম সেই বিষয়ে কিছুই জানে না। এদিকে বিক্রম সিং এর বাড়ি গিয়ে কানাকাম তার সাথে দেখা করতে চায়। বাড়ির কেয়ারটেকার তাকে বাইরে অপেক্ষা করতে বলে ভেতরে যায়। বিক্রম সিং বের হয়ে এসে কানাকামকে জিজ্ঞাসা করে সে কেন এসেছে। কানাকাম উত্তর দেয় সে রিপালে গ্রামের মেয়ে। তার আঙ্কেল বিক্রম সিং এর মতোই স্পাইনাল কর্ড ক্যান্সারে আক্রান্ত, তাই এই বিষয়ে জানতেই সে এসেছে। কিন্তু রিটায়ার্ড মেজর কানাকামের পায়ের জুতো দেখেই বুঝতে পারে সে পুলিশ। সে কানাকামকে কিছু না বলেই ভেতরে চলে যায়। কানাকাম বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। রাত হয়ে যায় তাও সে চলে যায় না। এটা দেখে বিক্রম সিং তাকে ভেতরে ডেকে নিয়ে যায়, জিজ্ঞাসা করে সে পুলিশ হয়েও ব্যাপারটা গোপন করে তাকে মিথ্যা কেন বলছে। সে তো চাইলে সরাসরি তদন্ত করতে পারে। তখন কানাকাম তার পুরো পরিস্থিতিটা তাকে বোঝায় আর বলে সে রিপালের গ্রামের একজন পুলিশ কনস্টেবল। সেখানে আদাবিগুট্টা ফরেস্টে পূর্ণিমার রাতে পরপর কয়েকজন মেয়ে নিখোঁজ হয়েছে। সেটার তদন্তে উঠে এসেছে পিঠে ত্রিশূল আছে এমন লোকের কথা। বিক্রম সিং এর ফাইলে এমন ছবি দেখেই সে বিষয়টা তদন্ত করতে এসেছে। বিক্রম সিং তখন কানাকামের পরিস্থিতি বুঝতে পারে। বিক্রম সিং জানায় 25 জন মেম্বারের এক প্লাটুন সৈন্য কয়েক বছর আগে কেদারনাথে গিয়েছিল ডিউটিতে। 3টা টিমে ভাগ হয়ে তারা কাজ করত। সেখানে বিক্রম সিং নিজেও ছিল। পুরোটা সময় সব ঠিক থাকলেও চলে আসার আগের দিন হঠাৎ তাদের প্লাটুনে টেরোরিস্টের হামলা হয়। হামলাটা তারা প্রতিহত করতে পারে। কয়েকজন সৈন্য আহত হলেও কেউ মারা যায়নি, যে কারণে তাদের মধ্যে কেদারনাথ পাহাড় এবং শিবের প্রতি একটা ভক্তি চলে আসে। আর সেই ভক্তির জায়গা থেকেই প্লাটুনের সবাই পিঠে ত্রিশূলের ট্যাটু করেছিল। এরপর দেয়ালে টানানো প্লাটুনের 3টা টিমের 3টা ছবি সে কানাকামকে দেখায়। কানাকাম জিজ্ঞাসা করে 3টা ছবিতে মোট 24 জন সৈন্য আছে, বাকি একজন কোথায়? বিক্রম সিং জবাব দেয় 3টা টিমের একজনই কুক ছিল, সে মিলিয়ে 25 জন। তার ছবি এখানে নেই। কানাকাম তখন বলে তাদের মধ্যে যে কোনো একজন সাসপেক্ট। তাদের এখন কে কোথায় আছে বিক্রম কিছু জানে কিনা সেটাও জানতে চায়। বিক্রম সিং উত্তর দেয় তাদের মধ্যে অনেকেই আছে যারা মারা গেছে, আর বাকিরা এক একজন এক এক জায়গায়। কানাকাম তখন কুকের ছবি দেখতে চাইলে বিক্রম সিং অনেক খুঁজে একটা ছবি বের করে, কিন্তু তাদের তার ছবিটা স্পষ্ট দেখা যায় না। বিক্রম সিং এর কাছে কানাকাম কুকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চায়। তখন বিক্রম সিং তার সেই প্লাটুন মেম্বারদের কল করে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউই সে কুকের বিষয়ে কোনো তথ্য দিতে পারে না। কিন্তু তাদের মধ্যে একজন সেই কুকের হাতের রান্নার প্রশংসা করে। বিক্রম সিং মজা করে তাকে তখন বলে কুকের বিষয়ে কিছু মনে নেই, কিন্তু তার খাবারের বিষয়ে মনে আছে। অবশ্য সেই কুক মান্দাসা কোভা নামের মিষ্টিটা বেশ ভালো বানাতো। কানাকামের তখন মনে পড়ে যায় মেলায় এই মিষ্টিটাই প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছিল। এখন কথা হচ্ছে মিষ্টান্নটা কে বানিয়েছিল? যে বানিয়েছে তার পিঠে ত্রিশূলের ট্যাটু আছে। এদিকে হেড কনস্টেবল শিবা কানাকামের সাসপেনশন লেটার লেখার পাশাপাশি নিজের রেজিগনেশন লেটারও লিখে। এরপর সে সাত্তিবাবুকে কড়া কিছু কথা শোনায়। তাকে বলে কানাকাম মেয়ে হয়েও ছেলেদের মতো প্যান্ট পরে কাজ করতে আসে বলে কতবার অপমান করেছ। সে সাহস করে তো ছেলেদের পোশাক পরেছে। কোনো ছেলে চাইলে কি মেয়েদের পোশাক পরতে পারবে? সে স্টেশনের ছেলে পুলিশদের চেয়েও অনেক বেশি সাহসী। যেখানে ছেলে কনস্টেবলেরা আদাবিগুট্টা ফরেস্টে রাতে টহল দিতে ভয় পায়, একা যায় না, সাথে কাউকে নিয়ে যায়। সেখানে কানাকাম রাতে একাই ডিউটিতে গিয়েছিল। শুধু তাই না, যে বনে যেতে সবার হাত পা কাঁপে সেখানে সে রাতের বেলাতে গিয়েছে। সেটা নিয়ে তদন্তও করছে। মেয়েদের মিসিং কেসে কেউই তদন্ত করেনি সেভাবে, কিন্তু কানাকাম সেটা করছে। পুলিশের হয়ে শুধু চাকরির নিয়ম ফলো করলে হয় না, দায়িত্ব পালন করতে হয়। কানাকাম মেয়ে কনস্টেবল হলেও সাত্তিবাবুর মতো ছেলে কনস্টেবলদের তুলনায় অনেক ভালো। অথচ শুধুমাত্র মেয়ে বলে তাকে সাপোর্ট করার পরিবর্তে সবাই সবসময় অপমান করত। এসব শুনে সাত্তিবাবু নিজের ভুল বুঝতে পারে আর কানাকামের জন্য মন খারাপও করে। বসে বসে যখন সে এসব ভাবছিল তখন হঠাৎ এক মহিলা এসে জানায় সকাল থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অর্থাৎ আরও একটি মেয়ে আদাবি গুট্টা ফরেস্টে হারিয়ে গেছে। এদিকে দিল্লি থেকে ফিরে পূর্ণিমা রাত হওয়ায় সেদিন কানাকাম একাই আদাবি গুট্টা ফরেস্টে প্রবেশ করে। সেই জলাশয় একাই পার হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে ব্ল্যাক ম্যাজিকরত সেই লোককে পেছন থেকে দেখতে পায়। সে যখন লাঠি দিয়ে সে লোককে আঘাত করতে যায় তখন সেই লোকটা উল্টো তাকেই টান মেরে সামনে ফেলে দেয়। কানাকাম দেখে ব্ল্যাক ম্যাজিক করা লোকটা আর কেউ না, বরং গ্রামের প্রেসিডেন্ট প্রকাশ রাও। প্রকাশ রাও রিপালে গ্রামেরই ছেলে। সে যখন ছোট তখন তার বাবা এই গ্রামের প্রেসিডেন্ট ছিল। ছোটবেলার প্রকাশের একটা সমস্যা ছিল, যা সে পছন্দ করত সেটা নিজের ভাবত। সেই জিনিস বা মানুষ সে ব্যতীত অন্য কারোর সান্নিধ্যে গেলে সে সেটা মেনে নিতে পারত না। স্কুলে তার বন্ধু অন্য কারোর সাথে কথা বললে সে মানতে পারত না, এই কারণে বন্ধুকে ধরে মারত। এটা তার বাবা শুনে তাকে বেল্ট দিয়ে মেরে শাসন করত, রুমে আটকে রাখত। প্রকাশের মা তাকে তখন আদর করে খাওয়াতো। প্রকাশ তার মাকে সব থেকে বেশি ভালোবাসত। এদিকে তার মা তাকে একটা কুকুর গিফট করে। সেই কুকুরকে সে সবসময় সাথেই রাখত, আদর করে খাওয়াতো। কিন্তু একদিন কুকুরটা প্রকাশের বাবার কাছে গিয়ে আদর নিলে প্রকাশ সেটা মেনে নিতে পারেনি। সেই ক্ষোভ থেকে সে কুকুরটাকে আগুনে পুড়িয়ে ফেলে। বিষয়টা প্রকাশের বাবা দেখে ফেলে। সে আবারও প্রকাশকে বেল্ট দিয়ে মেরে রুমে আটকে রাখে। প্রকাশের কাছে তার বাবার বেল্টের বাড়িটা তৈরি হয় আতঙ্কে। মার খেতে খেতে তার শরীরে দাগ হয়ে যায়। প্রকাশের মা তার ক্ষত জায়গায় ওষুধ লাগাতে যায়। তখন প্রকাশ বলে তার খুব ভয় করছে, আজ রাতে যেন তার মা তার সাথে ঘুমায়। তার মা তার সাথে থাকতে সম্মত হয়। কিন্তু রাত হলে প্রকাশ দেখে তার মা তার ঘরে নেই, মা বাবার সাথে আছে। তখন তার খুব রাগ হয়। তার মা যখন ছাদে কাপড় মিলছিল তখন সে তার মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে। প্রকাশের বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। প্রকাশকে তার মামা এসে নিজের কাছে নিয়ে যায়। তার মামা একজন কুক। সে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে রান্না করে, পাশাপাশি গোপনে সে ব্ল্যাক ম্যাজিকও করে। প্রকাশ তার মামার কাছে খুব ভালো রান্না শিখে। একদিন সে তার মামাকে ব্ল্যাক ম্যাজিক করতে দেখে ফেলে আর সেটা শিখতে চায়। অনেক রিকোয়েস্ট করার পরে তার মামা তাকে এই ম্যাজিক শেখানো শুরু করে। প্রকাশ বড় হলে তার মামা অসুস্থ হয়ে যায় আর নিজের পরিবর্তে একটা অনুষ্ঠানে তাকে রাখতে পাঠায়। সেখানে গিয়ে প্রকাশের একজন তান্ত্রিকের সাথে পরিচয় হয়। সেই তান্ত্রিক প্রকাশকে শিখিয়ে দেয় কিভাবে মৃত মানুষের আত্মার সাথে কথা বলা যায়। সেক্ষেত্রে কুমারী কোনো মেয়ের সাথে মৃত মানুষের জন্মতিথি মিললে সেই মেয়ের ওপর মৃত মানুষের আত্মা ভর করানো যায়। প্রকাশের মামা অসুস্থ হয়ে একসময় মারা যায়। এরপর প্রকাশ তার বাবার কাছে গ্রামে চলে আসে। এখানে সে তার বাবাকে নানা ধরনের খাবার রান্না করে খাওয়ায় বশ করার জন্য। বাবাও তার এমন ভালো পরিবর্তনে খুশি হয়। এদিকে তখন সেই গ্রামে একটা মিলিটারি প্লাটুন এসেছিল, যাদের কুক প্রয়োজন ছিল। প্রকাশের বাবা তাকে সেখানে কাজে লাগিয়ে দেয়। প্রকাশ সেখানে রান্নার কাজ করতে থাকে। কিন্তু এক রাতে তার বাবা তাকে ব্ল্যাক ম্যাজিক করতে দেখে ফেলে। এরপরে প্রকাশের বাবা তাকে এক প্লাটুন সৈন্য কেদারনাথে যাচ্ছিল তাদের সাথে পাঠিয়ে দেয়। সেখানেই তার পরিচয় বিক্রম সিংয়ের সাথে। ব্ল্যাক ম্যাজিক করা অবস্থায় প্রকাশ রাওকে দেখে কানাকাম অবাক হয়ে যায়। প্রকাশ কানাকামকে মারতে গেলে সেখানে হঠাৎ চলে আসে সাত্তিবাবু। সাত্তিবাবুর সাথে প্রকাশ রাওয়ের মারামারি হয় আর সাত্তিবাবু আহত হয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার কোমর থেকে বেল্ট খুলে পড়ে যায়। প্রকাশ রাও যখন সাত্তিবাবুকে মারতে থাকে তখন কানাকাম হাতের কাছে বেল্ট পেয়ে সেটা নিয়ে প্রকাশ রাওকে মারতে যায়। বেল্টের ভীতি থেকে প্রকাশ থমকে দাঁড়ায় আর কানাকাম সেই বেল্ট দিয়ে তাকে প্রহার করতে থাকে আর থানায় নিয়ে আসে। কনস্টেবলরা তাকে মুখ খোলানোর জন্য মারলেও সে চুপ থাকে। কিন্তু কানাকাম ততক্ষণে যা বোঝার বুঝে নিয়েছে। সে আবারও বেল্ট দিয়ে প্রকাশকে মারতে মারতে জিজ্ঞাসা করে কি ঘটেছে। এরপর সে একসময় নিজের দোষ স্বীকার করে। কানাকামকে সে বলে কেদারনাথে কাজ করার সময় হঠাৎ চিঠিতে সে তার বাবার মৃত্যু সংবাদ পায়। এরপর সে আবার গ্রামে ফিরে আসে। তার বাবা মারা যাওয়ার কারণে প্রেসিডেন্ট পদে নতুন কাউকে বসানো হবে। এটা দেখে সে পদটা পাওয়ার জন্য একটা চাল চালে। ইচ্ছাকৃতভাবে নিজের গাড়ি অ্যাক্সিডেন্ট করায় আর ডাক্তারকে আগে থেকেই হাত করে রাখে। গ্রামের মানুষের সামনে ডাক্তার ঘোষণা দেয় যে প্রকাশ আর হাঁটতে পারবে না। তখন প্রকাশ লোকের সিম্প্যাথি নিতে মিথ্যা কান্না করে আর বলে বাবাও মারা গেছে আর সেও হাঁটতে পারবে না, পৃথিবীতে তার আর কিছুই রইল না। সিম্প্যাথির জায়গা থেকে গ্রামের লোকেরা তাকে প্রেসিডেন্ট পদে নিযুক্ত করে। ক্ষমতা পেয়ে সে সেটার অপব্যবহার করে। নিজের মায়ের আত্মাকে ডেকে কথা বলার আগ্রহ তার বেড়ে যায়। সে নতুন চাল চালে, নিজেই গোপনে নানাভাবে প্রচার করে দেয়। আদাবি গুট্টা ফরেস্টে কেউ গেলে আর ফিরে আসে না। গ্রামের লোকের মধ্যে সে আতঙ্ক সৃষ্টি করে।
এরপরে নিজের বাড়ি থেকে একটা সুড়ঙ্গ খুঁড়ে ফরেস্ট পর্যন্ত নিয়ে যায় আর সেখানে নির্বিঘ্নে ব্ল্যাক ম্যাজিক চর্চা করে। সে নানাভাবে গ্রামের মেয়েদের জন্মতিথি কালেক্ট করে, যার সাথে তার মায়ের জন্মতিথি মিলে যায় তাকে সে ধরে নিয়ে যায়। গ্রামের মানুষের আতঙ্ক আরও বৃদ্ধি পায়। আদাবিগুট্টা ফরেস্টে কিছু একটা আছে যা মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। নানা সমস্যায় প্রকাশ সে মেয়েগুলোর ওপর নিজের মার আত্মাকে আনতে পারে না, কিন্তু তার এই লোভ কমে না। ক্রমাগত এই কাজটা সে করতে থাকে। এদিকে যেসব মেয়েকে সে ধরে নিয়ে যায় তারা তাকে দেখে ফেলতো, যে কারণে গ্রামে ফিরলে তারা বলে দিবে এই ভয়ে তাদেরকে সে মেরে ফেলতো। আর মেরে তাদেরকে গ্রামের শস্য খেতে তার গোলাপ বাগান আছে সেখানে পুঁতে ফেলতো। আর একদিন ব্ল্যাক ম্যাজিক করার সময় সেখানে বাবজি চলে এসে তাকে দেখে ফেলায় বাবজিকেও সেই মেরেছে, এটাও সে স্বীকার করে। এই কনফেশন শুনে কানাকাম আর অন্যরা সবাই মিলে সেই বাগানে খোঁড়াখুড়ি করে হারিয়ে যাওয়া 3জন মেয়ের লাশ খুঁজে পায়। মৃত মেয়েদের ব্যবহার্য জিনিসপত্র দেখে তাদের পরিবারেরা লাশগুলো শনাক্ত করে নেয়। এরপরে 4 নম্বর কবর খোঁড়া হয়, কিন্তু সেখানে লাশের পরিবর্তে একটা শূকরের কঙ্কাল তারা দেখতে পায়। সেখানে চন্দ্রিকার লাশ ছিল না। তবে চন্দ্রিকা কোথায়? কানাকাম আবার যায় প্রকাশের কাছে, জিজ্ঞাসা করে চন্দ্রিকা কোথায়। প্রকাশ জানায় সে জানে না, কারণ সে চন্দ্রিকাকে অপহরণ করেনি। আসলে চন্দ্রিকার সাথে তার মায়ের জন্মতিথি মিলে না, বরং কানাকামের সাথেই মিলে। তার প্ল্যান ছিল কানাকামকে অপহরণ করা। যদি প্রকাশরাও চন্দ্রিকাকে কিডন্যাপ নাই করে থাকে তবে চন্দ্রিকা কোথায়? একটা বড় রহস্যের জাল তো উন্মোচন হলো, সাথে মেইন কালপিটও ধরা পড়ল। কিন্তু কনস্টেবল কানাকামের জার্নি তখনও শেষ হয়নি। সামনে তার তখনও বিরাট রহস্য। নতুন করে ধোঁয়াশায় পড়ে গেছে সে। এখন সে চন্দ্রিকাকে কোথায় খুঁজবে? কোথায় আছে সে? বেঁচে আছে নাকি মরে গেছে? এই রহস্যের ঘনঘটা তৈরি করে সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। তাই চন্দ্রিকা কোথায়, হয়তো এই প্রশ্নের উত্তর আমরা সিজন 2-তে পাবো। দর্শক, মেয়ে বলেই কেউ দুর্বল না। সাহস, দৃঢ়তা একজন মানুষকে সবল করে তোলে। ছেলেরা যে কাজ পারে না, মনের দৃঢ়তায় একজন মেয়েও সেই কাজ করতে পারে। শুধুমাত্র মেয়ে বলেই যে কাউকে অবমাননা করা ঠিক না। মেয়েরা অনেক সময় ছেলেদের তুলনায় বেশি বাহাদুরির পরিচয় দেয়। তার দৃষ্টান্তই আমাদের কনস্টেবল কানাকাম। তো আজ এই পর্যন্তই। কনস্টেবল কানাকাম সিরিজের সিজন 2 রিলিজ পেলে আমরা সেটারও এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হব। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।